এখান থেকে যাব সেই স্পটে চলে আসলাম, কেননা যেহেতু ওদিকে বাস উঠবে না, এখান থেকে আবার ছোটো গাড়িতে যেতে হবে। তো আমাদের নাম্বার হচ্ছে 9 নম্বরে আছে, 15-20 মিনিট অপেক্ষা করতে হবে। চলো দেখি কতক্ষণ, 15-20 মিনিট হচ্ছে। এখন দেখতে পাবো। চলো এখন আমরা ধোলগিরি পৌঁছে গেলাম, আর উপরে যাওয়া যাক। আগে দেখে আসি, তারপরে এটার হিস্ট্রিটা বলতেছি। চলো আগে প্রথমে দেখে আসি। চলো উপরে যাওয়া যাক। উড়িষ্যা সেরা ভিউ। ওই তো আসছে। এই নদীটাই ছিল না রে? এটাই নাকি নদী? তো এই ধবলগিরির যেটা হিস্ট্রি রয়েছে সেটা হচ্ছে সম্রাট অশোক, খ্যাপা অশোক বলা হতো বা আরও অনেক কিছু বলা হতো, কেননা হচ্ছে তিনি মানে তখন এমনই ছিল যে তার বল আর শক্তির দ্বারা সব রাজ্য জয় করে নিয়েছিল এবং মানে দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম সব জিতে নিয়েছিল। আর তখন স্বয়ং চেঙ্গিস খানও যখন ইয়েতে মানে ভারত আক্রমণ করতে চেয়েছিল, জিততে চেয়েছিল, কিন্তু সম্রাট অশোকের জন্য সেটা সম্ভব হয়নি তার। এখানে যেটা হচ্ছে পিছনে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সম্রাট অশোক এখানে হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। আর বৌদ্ধ ধর্ম গ্রহণ করার কারণ হচ্ছে সেটা হচ্ছে দেখাচ্ছে পিছনে যে নদীটা আছে। আগে তো কলিঙ্গ রাজ্য ছিল এখানে। তিনি মানে কলিঙ্গ রাজার সাথে যখন যুদ্ধ করতে আসছিল তখন মানে কলিঙ্গ রাজকে বলা হয়েছিল যে তুমি আমাকে তোমার রাজ্য সঁপে দাও, কিন্তু কলিঙ্গ রাজা চেয়েছিল না আমি যুদ্ধ করব তোমার সাথে। তো যুদ্ধ করার পর সেই যুদ্ধ 8 বছর ধরে চলে, আর টোটাল এত লোকের মৃত্যু হয় যে এখানে যে নদীটা দেখতে পাচ্ছ, এই টোটাল নদীটা লাল হয়ে যায় রক্তে। যখন সম্রাট অশোক একদিন এই নদীর পাড়ে চোখ মুখ ধুতে আসে, তো তখন নিজেও রিয়েলাইজ করে, দেখে যে জলটা টোটাল লাল হয়ে গেছে। যখন সম্রাট অশোক দেখে যে এত লোকের মৃত্যু হচ্ছে, তখন নিজেরই একটা গিল্টি ফিল হয়, এবং তখন থেকে তিনি ক্ষুদ্র অশোক থেকে ভালো অশোক হওয়ার জন্য ঠিক এই জায়গাটাতেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং শ্রেষ্ঠ সম্রাট হিসেবে এখান থেকেই তিনি মানুষের প্রতি কাজে লাগা, তারপরে আদার্স
সব রকম সাহায্য করতে থাকে মানুষকে। এবং তার যে পুত্ররা রয়েছে, তার পুত্ররাও বাইরের দেশে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করে এবং তিনিও প্রচার করেন। এইটাই হচ্ছে এখানকার কাহিনী। তো কলিঙ্গ যুদ্ধের ফলাফল তো মানে এখানে এই নদীর জল দেখেই তিনি বুঝতে পেরেছিলেন। তিনি রিয়েলাইজটা যে করতে পেরে যে নিজে যে মানে শান্তির পথ বেছে নিয়েছিলেন, সেটাই এখানে এই ইয়েতে মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি বুঝিয়েছিলেন। এবং বিদেশে এবং দেশে সব জায়গাতেই তিনি তার সন্তানদেরকে পাঠিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার মানে প্রস্তাবটা দেয় এবং সবাইকে শান্তির পথে নিয়ে আসে। আর তারই বানানো হচ্ছে যেটা চক্র, মানে অশোক চক্র। তো এটাই হচ্ছে এখানকার কাহিনী ধুলিগিরির। চলো এবার দেখা যাক বাকিটা, সামনের দিক থেকে দেখাচ্ছি চলো সাথে থাকো। তো মনে হয় এই গুহার ভিতরেই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটা তো এখন তৈরি হয়েছে। চলো এখন যাওয়া যাক ধবলেশ্বর মন্দিরের দিকে, সামনে সাইডে। তো মাকে আনতে গেলাম না আমি, আসছে ধবলেশ্বর মন্দির। এটা হচ্ছে ধবলেশ্বর মন্দির। চলো, আমাদের গাইডও ফোন করতেছে বারবার করে, টাইম নেই, যাওয়া যাক। আর এই যে ধবলগিরি, জয় গণেশ। তো এটাই হচ্ছে খ্যাপা অশোক থেকে মানে বিশ্বের শ্রেষ্ঠ সম্রাট অশোক হয়ে ওঠার কাহিনী। যেই নদী এখনও মানে প্রমাণ হিসেবে থেকে গেছে যে মানে এখানে কি হারে একটা সময় রক্ত বয়েছিল। চলো নিচে যাওয়া যাক। তারপর যে মানে সম্রাট যে নিজের ভুল বুঝে নিয়ে যে মানে শান্তির পথ বেছে নিয়েছিল এবং তিনি সবাইকে বেছে নেওয়ার জন্য বলেও সেটাই মানে তাকে শ্রেষ্ঠ করে তোলে সব থেকে বেশি। চলো এখান থেকে বেরোনো যাক। আবার এখন গাড়ি ধরে আবার নিচে যেতে হবে, বাস যেখানে দাঁড়ায় আছে। তো এখন আমরা ধৌলিগিরি থেকে বেরিয়ে পড়লাম, আর এখন যাব হচ্ছে লিঙ্গরাজ, তারপর হচ্ছে কেদারগৌড়ি, আর হচ্ছে এদিকে মুক্তেশ্বর দেখতে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি আর বাকি জিনিসটাও বলতেছি। If you wait for তো এখানে ভিতরে ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নেই। আমি প্রথমে ঘুরে আসি, তারপরে বলছি সব কিছু। চলো, হচ্ছে লিঙ্গরাজ টেম্পল আর কেদারগৌড়ি, আর যেটা মুক্তেশ্বর টেম্পলটা রয়েছে ভিতরেই রয়েছে, কিন্তু দেখার সময় পেলাম না, এত বড় লাইন ছিল, সেজন্য এটাই জাস্ট খালি দেখে বেরিয়ে পড়লাম। নারায়ণ আর হচ্ছে মহাদেবের একসাথে পূজা হয়। আর এটার সব মহাদেবের টেম্পলের উপরে ত্রিশূল থাকে, এটাতে হচ্ছে তীর ধনুকা লাগানো থাকে। চলো টাইম হয়ে গেছে, বেরোতে হবে। তো বাচ্চার এখানে এখন চলে আসলাম, মানে কি বলবো, 60 তালা মারলে যেরকম হয় সেরকম করে খালি দৌড়ায় বেড়াচ্ছি। মানে এত তাড়াতাড়ি দেখতে হলো, জাস্ট খালি মন্দিরের ভিতরে গেলাম আর দেখে দর্শন করে চলে আসলাম। বাকি দুইটা মন্দিরে যাওয়া গেল না। এখানেও ঠিক মন্দিরটা জগন্নাথ মন্দিরের মতোই, মানে ভিতরে বাকি আদার্স সব রকমের মন্দির রয়েছে, সব মহাদেবের মন্দির আছে, বাকি আদার্স মন্দিরও আছে। যেমন জগন্নাথ দেবের মন্দিরটা বড় মন্দিরটা যেরকম, সেরকমই এটাও একদম সেম মন্দির। আর হচ্ছে বাকি ভিতরেও ছোট ছোট মন্দির রয়েছে। আর জাস্ট খালি খাস হচ্ছে এখানে মানে নারায়ণ আর মহাদেবের একসাথে পূজা হয় এখানে, হর আর হরি। চলো বাকি দুটা তো দেখা গেল না, মুক্তেশ্বর আর ইয়েটা। তো দেখি পরে যদি সম্ভব হয় তাহলে একবার ফাঁকা টাইম করে আসতে হবে। এটা ঘুরতে গেলে টোটাল এই মন্দিরটা ঘুরতে গেলে এটাও একদিন টোটাল এখানে লেগে যাবে, সেই জন্যই
এখানে আমাদেরকে মাত্র আধা ঘন্টা টাইম দিয়েছিল, তাও তো লাইন যত বড় ছিল লাইন ক্রস করে নিয়ে গেলাম আর দেখে দেখে চলে আসলাম। চলো যাওয়া যাক বাসের কাছে। ওই দেখো প্লেনও জায়গা করে দাও, লিঙ্গরাজ টেম্পলকে পরে আসবো, এখন আর দেখা গেল না ঠিকঠাক করে। চলো এখান থেকে এবার বেরিয়ে পড়লাম, এবার খণ্ডগিরি আর উদয়গিরি বাকি আছে, যাওয়া যাক। তো চলো প্রথমে এখন উদয়গিরি পৌঁছে গেলাম, যাওয়া যাক ভিতরে। চলো রাধে রাধে। ওই সামনে আছে কোনো ব্যাপার না, লোকে লোক। দুটো পাহাড় দুই দিকে খণ্ড হয়ে গেছে রাস্তা বানানোর জন্য, এদিকটা উদয়গিরি আর এদিকটা খণ্ডগিরি। চলো সামনে যাবো দেখতে। এটা খণ্ডগিরি, এটা এই সাইডে, এদিকে উদয়গিরি। हनुमान जी बैठे हैं, हनुमान जी। तो चलो ऊपर दिए जाओ जाए। মস্তানায় মস্তানায় সাদা ড্রেস পরে এখানকার পর ওখানে যেতে হবে অনেক উঁচুতে। চলো এখানে এরকম 36টা টোটাল গুহা আছে, যেখানে সবাই ধ্যান করতো। তো চলো উপরের দিকে যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি। জানি এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। তো এই গুহাগুলো এখানকার রাজা নার্সিং বানাচ্ছিল। সেরা লাগছে উপর থেকে। এটা তো হচ্ছে ওটাতে এখন যাবে কিনা ঠিক বুঝতে পারতেছি না, এখান থেকেই দেখাই দিই মন্দিরটা। এখানেও ট্র্যাক করে উঠতে হয় ঠিকই। চলো নিচে যাওয়া যাক। মনে হয় না উদয়গিরিতে ওদিকে নিয়ে যাবে, তাই খণ্ডগিরির উপর থেকেই দেখাই দিলাম। উদয়গিরিটা উপরে মন্দির রয়েছে আর চারিদিকে খালি গুহাই গুহা। চলো এবার এখান থেকে বেরোয়া যাক, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এই আমার ভাই হাত দেখাচ্ছে, হাত দেখাও। হ্যাঁ গুড। চলো এখান থেকে বেরোই। আর এদিককার উদয়গিরিটাতে আর যাওয়া গেল না, কারণ হচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছে। মানে মন্দিরটা না, মানে ইয়ে আছে গৌতম বুদ্ধের মন্দির, তো ওটার দরজা বন্ধ হয়ে গেছে, সেজন্যই আর গেলাম না ওখানে। তো চলো গাড়ির কাছে যাওয়া যাক, গাড়ি ছেড়ে বাকিরা সবাই গেছে, বাকিরা আসুক। তো চলো এখান থেকে এবার ঘোরাঘুরি কমপ্লিট টোটালি, এবার হোটেলে যাই। চলো তো গাইস এত লেট হয়ে গেল গাড়ি আজকে, কী বলবো। এখন বাজে হচ্ছে 8:27, সেখানে পৌঁছানোর কথা ছিল 7:30টার দিকেই, প্রচুর লেট হয়ে গেল। এখন হোটেলের দিকে যাচ্ছি, আর গিয়ে ফ্রেশ ট্রেশ হতে হবে, প্রচণ্ড শরীর খারাপ লাগতেছে। তো ফ্রেশ হই, তারপরে দেখি
খেতে বেরোতে হবে। চলো এখন আর কিছু বলতেছি না, ডাইরেক্ট সোজা হোটেলে যাই। Hey guys, তো ফাইনালি রুমে আসি, চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তো এখন খেয়ে দিয়ে শুয়ে আছি। খেতেও আর নিচে গেলাম না, মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সারাদিন ঘুরে, তো সেই জন্যই আর নিচে গেলাম না। রুমেই ম্যাগি ট্যাগি বানিয়ে খেয়ে ফেললাম, খেয়ে দিয়ে নিয়ে এখন শুয়ে পড়লাম, কারণ আর নিচে যাওয়ার ইচ্ছা নেই, সারাদিন গাড়িতে বসে নিয়ে পা ব্যথা হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।